ভালোবাসা, প্রেম, আকর্ষণ কোনো ব্যক্তির জন্য শক্তিশালী আর নিরন্তর স্নেহের এক ভাবনা হয়, এক আকর্ষণ যাতে যৌন ইচ্ছেও সামিল থাকে। রোমান্টিক সম্পর্কে জড়িয়ে পড়া ব্যক্তি প্রায়শই অনুভব করে এই শক্তিশালী স্নেহকে। প্রেমের অনেক পরিভাষা আছে। যে কোনো ব্যক্তির যে কোনো সময়ে যে কারো সঙ্গে এটা হতে পারে, এর কোনো সীমা থাকে না। যোগেশ আর স্বরা ভালোবাসার বন্ধনে বাঁধা ছিল। যোগেশ যে বিবাহিত ছিল, স্বরা বিধবা ছিল। আজও আমাদের সমাজে অনেক জায়গাতেই বিধবাদেরকে কলঙ্ক মনে করা হয়। কতদিন এই মানসিকতা নিয়ে আমরা বেঁচে থাকব? কতদিন আমরা আইনকে হাতের মুঠোতে বন্ধ করে রাখব? একটা নতুন জীবন শুরু করার স্বরার কি কোনো অধিকার নেই? এই সমাজের শক্তিশালীদের বিরুদ্ধে নিজের অধিকারের জন্য কি লড়তে পারবে? নমস্কার, আমি হলাম সুধা চন্দ্রন আর আপনি দেখছেন ক্রাইম অ্যালার্ট। মনে হচ্ছে কারোর লাভ স্টোরির দি এন্ড হয়ে গেছে। বর্ষা, বর্ষা দরজা খোলো, আমাকে অফিস যেতে হবে তো। সব আমি জানি অফিসে গিয়ে কি করবে। তুমি আমাকে কষ্ট দিয়েছো, এখন নিজে কষ্ট পাবে। আর শোনো, তোমার সমস্ত স্যালারি আমার অ্যাকাউন্টে আসবে। ওই সব টাকার উপর আমার অধিকার আছে, আর সেটা আমি নিজের মতো খরচ করব। আরে কি টাকা টাকা করছো বলো তো? সরা তোমার মতো এরকম টাকা লোভী নয়। দেখ দেখ তোদের বাবাকে লোভী বলছে আমায়। ওর কাছে আমার এইটুকুই সম্মান। আরে অন্তত তোমার ফোনটা তো দাও আমাকে। যতক্ষণ না তোমার ঘাট থেকে ওই মেয়েটার ভূত নামছে, ততক্ষণ না আমি দরজা খুলবো না ফোন দেব। থাকো পরে ঘরে। নীলম, তুই আজকে অফিস পার্টিতে কি পরছিস? আমি একটা নতুন ড্রেস কিনেছি, ওটাই পরবো। আর তুই? আহ, আহ, ওই যে এসে গেছে প্রিয়। কি মনে হয় লায়লা মজনু কি আসবে পার্টিতে? সেটা তো জানি না, কিন্তু যদি আসে তাহলে মজা হবে। সিরিয়াসলি? যোগেশ, তুমি ঠিক আছো তো? আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। যোগেশ, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না থাকতে। আমিও সরা। কিন্তু কি করব? আমি তোমার সঙ্গে থাকতে চাই, কিন্তু আমার মেয়েদের দায়িত্ব তো আমার কাঁধে রয়েছে না, সেটাও তো পালন করতে হবে। যোগেশ, আমরা একসাথে থেকেও তো এই দায়িত্ব নিতে পারি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সোনিয়া, বাবাকে খাবারটা দিয়ে আয়। বাবা, 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 মা, বাবা ঘরে নেই। ঘরে নেই? যোগেশ, পালিয়ে গেছে। আমি ওকে ছাড়বো না কিছুতেই। তোরা চল আমার সঙ্গে, গিয়ে দেখাবো তোর বাবাকে মজা। কি ভালো লাগছে তোমাকে দেখে। যদি এমন হতো যে তুমি এখানেই থেকে গেলে। তাহলে আজ থেকে থেকেই যাব। হাই মা,
ইনি কে? যতীন, আমি তোকে বলতামই। কি? আয় না, বস। যতীন ও যোগেশ, আমরা একই অফিসে কাজ করি, আর আমরা দুজন দুজনকে ভালোবাসি। মা, এসব কি বলছো তুমি? যতীন, যতীন ও খুব ভালো মানুষ। তুই কখনো আর তোর বাবার অভাব বোধ করবি না। মা, আমার একটাই বাবা ছিল, সে আর এখন নেই। আর এই লোকটা আমার বাবার জায়গা কোনোদিন নিতে পারবে না। তুমি ওনাকে বলো এক্ষুনি যেন বাড়ি থেকে বেরিয়ে যায়। যতীন, তোর বাবা যখন মারা যায় তুই খুবই ছোট, তুই তোর বাবার ভালোবাসা তো কখনো পাসনি। এ তোকে একদম নিজের বাবার মতোই ভালোবাসবে। মা প্লিজ, আমি ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার আগে তুমি ওনাকে বলো এখান থেকে চলে যেতে। যতীন, বাবা আমার কথাটা তো শোন। আপনি উঠুন, উঠুন, উঠুন দেখো, বলছি। আমরা কথা আপনি বলি, চলুন। বসে কথা বলি আমরা। না না, আপনি চলুন। আমার কথাটা শোনো। যতীন, দাঁড়া যতীন, তুই শুধু নিজের কথাই ভাবছিস। আমার কথা ভেবেছিস কখনো? কি বলতে চাও তুমি? মানে হলো এটাই যে তুই তো সবসময় ফরেনে যেতে চাস, ওখানেই পড়াশোনা করে সেটেল হতে চাস, আর একদিন চলেও যাবি, বিয়ে করবি, সেটেল হবি ওখানেই। কিন্তু আমার কি হবে? আমি তো এখানে একদম একা হয়ে যাব না, ঠিক যেমন তোর বাবা চলে যাওয়ার পর হয়েছিলাম। তুই ছোট ছিলিস যতীন, তাই আমি আমার সব স্বাদ অপূর্ণ রেখেছিলাম। আমি শুধুমাত্র তোর কথা ভেবেছি। তুই কি করেছিস? একবারও আমার কথা ভেবেছিস তুই? বল, ভেবেছিস? যোগেশ, আচ্ছা, আমার স্বামীকে তুই নিজের বাড়িতে এনেছিস? কি? এই লোকটা বিবাহিত? ছি মা, ছি। তুমি এতক্ষণ কত বড় বড় কথা বলছিলে। যতীন, আমি মা প্লিজ, আপনি আপনার স্বামীকে এখান থেকে নিয়ে যান। ওকে রেখে আমি কোথাও যাব না। আরে কি হয়েছেটা কি তোমার? ওর মধ্যে কি আছে যেটা আমার নেই? হ্যাঁ, আমি একটু হেলদি, কিন্তু ওর থেকে বেশি সুন্দরী। তুমি বাড়ি চলো ব্যাস। আরে আমি যাব না এখান থেকে। আমার সঙ্গে বাড়ি চলো। আমি চলো। যাবো না বেরোন বললাম আপনি তো। এখান থেকে। কথাটা শোনো, বেরোন আমার বলছি। কথা শোনো। চলো। বোঝো বিষয়টা, দেখো। যতীন, যতীন, তুমি ওই লোকটার জন্য আমার গায়ে হাত তুললে? ওই লোকটাকে যদি আজকের পর আমি বাড়িতে দেখেছি, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। যতীন, চলো তুমি। ছাড়ো আমার হাত। তোমার কি মনে হয়, হ্যাঁ? তুমি আমাকে যে টেনে আনলে, আমি কি আবার যাবো না ওর কাছে? আমি তোমার কাছে থাকবো না, আমি ওর ওখানেই যাব। বাবা প্লিজ, তুমি কোথাও যাবে না। ছেড়ে দাও না বাবা ওই আন্টিকে, আমাদের জন্য। তুমি বুঝতে পারছো তোমার এই ব্যবহারের জন্য ওদের মনের অবস্থা কি হবে? আমার সারা জীবন কেটে গেল তোমার সংসার সামলাতে, তোমার মেয়েদেরকে বড় করতে। তার বদলে তুমি আমায় একটু টাকা দিয়েছো। কি টাকা টাকা করো তুমি সব সময়, হ্যাঁ? ও তোমার মতো এরকম টাকা টাকা করে না। ও আগে থেকে অনেক ধনী, টাকা আছে ওর কাছে। ওর আমার টাকার প্রয়োজন নেই। ও আচ্ছা, তুমি ওর টাকায় ভর্তি করছো আর আমাদের এখানে ভিখিরির মতো রেখেছো। আরে কি দিইনি আমি তোমাদের? তুমি যা বলো তাই আমি এনে দিই তোমাদেরকে। জীবন দেবো নাকি এবারে? মরে যাবো আমি? তোমার এই প্রতিদিনের এই সমস্ত কথাবার্তা শুনতে আমার একদম ভালো লাগে না। একবার যদি কথা বলা শুরু করা, চুপ করতে চাও না তুমি? আমি তোমার সাথে থাকতে চাই না, আমি ওর কাছে থাকতে চাই। দম বন্ধ হয়ে আসে আমার এখানে। আমি যাচ্ছি, আমাকে আটকাতে পারলে আটকাও, দেখো আটকাও। বাবা তুমি প্লিজ, কোথাও যাবে না। ছাড়ো আমার হাত। যেতে চাও তুমি? হাত ছাড়ো আমার। তাহলে গিয়ে দেখাও, গিয়ে দেখাও। বর্ষা, বর্ষা। আরে যাও, ডাক্তারকে ফোন করো, তাড়াতাড়ি যাও। বর্ষা, দেখুন, ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। উনি খুব স্ট্রেসে আছেন, আপনি প্লিজ ওনার খেয়াল রাখবেন। চললাম।
বাবা, বাবা প্লিজ তুমি ওনার কাছে যেও না। মাকে আমরা হারাতে চাই না। প্লিজ ওনাকে ভুলে যাও। তোমার কাছে আমরা ইম্পর্টেন্ট নাকি উনি? প্লিজ বাবা, যদি তুমি আমাদের ছেড়ে চলে যাও তাহলে আমরা নিজেদের শেষ করে দেব। প্লিজ। যতীন, বাবা তুই এভাবে কোথায় যাচ্ছিস না খেয়ে দে? কিছু খেয়ে তো যা। আমি কিচ্ছু খেতে চাই না। তুমি আজকে যে কাজ করেছো তোমার মনে হয় এরপর আমার গলা দিয়ে খাবার নামবে? আর আরে আমার তো লজ্জা হচ্ছে। ওই লোকটাকে আমি আজকের পর আমার বাড়িতে আর আমার জীবনে দেখতে চাই না। যতীন, আমার কথাটা তো শোন। হ্যালো যোগেশ। দেখো দেখো, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হবে আমাদের। আজ বর্ষা হ্যাঁ যোগেশ, যতীনও এই কথাই বলে গেল যে ও যদি আবার আমাকে তোমার সঙ্গে দেখে না তাহলে। কেঁদো না প্লিজ, প্লিজ কেঁদো না তুমি। সবকিছু ঠিক হয়ে যাবে। আমিও তো তোমার সঙ্গেই থাকতে চাই, তাই না? আর যে কোনো মূল্যে আমরা একসাথে থাকবোই। ইটস মাই প্রমিস টু ইউ। যোগেশ, আমিও থাকতে পারবো না তোমাকে ছাড়া, পারবো না থাকতে। টেক কেয়ার অফ ইয়োরসেলফ। বর্ষার ভয় একদম সঠিক ছিল। এক স্ত্রী তার স্বামীকে দ্বিতীয় নারীর সঙ্গে কখনো দেখতে পারে না। বর্ষার জায়গায় অন্য কেউ থাকলে সেও এরকমই করত। সরাও কিন্তু সত্যিই ভালোবাসতো, কিন্তু কারোর সংসার ধ্বংস করে দিয়ে নিজের সংসারকে গড়ে তোলার তার এই ভাবনা একেবারে ভুল ছিল। কারোর সংসার ধ্বংস করে নিজের সংসার কখনো গড়ে তোলা যায় না। সরা আর যোগেশ কি কখনো একসাথে থাকতে পারবে? আসুন দেখা যাক। প্লিজ কিছু খেয়ে নাও, নাহলে তোমার কিন্তু আরো শরীর খারাপ হবে। আমি খাবো না। খাবারে না করো না, প্লিজ খেয়ে নাও। এই নাটক অন্য কোথাও গিয়ে করো। আমি খুব ভালো করেই জানি আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা নেই। তোমার সব চিন্তা তো ওই মেয়েটার জন্য। ঠিক আছে, এখন খেয়ে নাও। এই সমস্ত কথা তো পরে বলতে পারবে। সব সময় প্রার্থনা করি যে ভগবান কোনো মেয়েকে যেন তোমার মতো স্বামী না দেয়, না হলে তারও একই অবস্থা হবে যা আমার হয়েছে। এতদিন আমাদের বিয়ে হয়েছে, তুমি আমায় কোনো সুখ দাওনি। কখনো টাকা থাকে না তোমার কাছে, যখনই চাইবো তখনই নেই। বর্ষা, টাকা দিয়ে সুখ পাওয়া যায় না। টাকাতেই সব সুখ পাওয়া যায়। তুমি কি করে জানবে? তুমি তো কখনো অনুভবই করোনি টাকা থাকার সুখটা। দেখো দেখো তোমার মেয়েদের, ফুটপাত থেকে মেয়েদেরকে জামা কাপড় কিনে দিয়েছো। কখনো ভেবেছো তুমি যে মল থেকে মেয়েদের জামা কাপড় কিনে দেবে? সেটাই আসল সুখ। যেটা তোমাকে আমি বলতে চাই সেটা তুমি কখনোই বুঝবে না। আমার নয়, বোঝার তোমার প্রয়োজন আছে। তোমাকে ওই মেয়েটাকে ছাড়তে হবে, বুঝেছো? অদিতি, বস এখানে, বস। তুমি মেয়ের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো যে আজকের পরে তুমি ওই মেয়েটার মুখও দেখবে না। প্রতিজ্ঞা করবে কিনা বলো? যোগেশ, কি প্রতিজ্ঞা করছো কি তুমি? আমি করতে পারবো না এটা। করতে পারবে না? তোমাকে প্রতিজ্ঞা করতেই হবে, করো। মানতেই হবে আপনি সত্যি নির্লজ্জ। ছেড়ে দিন আমার বাবাকে, প্লিজ ছেড়ে দিন। আমার কথাটা শোনো, আমি তোমার বাবার সঙ্গে নয়, আমি তোমার মায়ের সঙ্গে কথা বলতে এসেছি। তুমি এখানে? কি হয়েছে? ওই আমি আবার এসেছিস?
বর্ষা, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। আমার তোর সঙ্গে কোনো কথা নেই। বর্ষা, একবার আমার কথাটা শুনে দেখো, তারপর তুমি যা বলবে তেমনই হবে। শুনে তো দেখো। আরো কিছু বলতে চাই, ওর কথাটা তো শোনো তুমি। খুব ওর পক্ষ নিয়ে কথা বলছো তুমি, হ্যাঁ? তোমার জন্যই এত সাহস পেয়েছে। এত অপমান করার পরেও আবার বাড়িতে এসে হাজির। না বর্ষা, ও আমাকে ডাকেনি এখানে, আমি নিজে এসেছি তোমার কাছে। দেখা করতে এসেছিস না টুকটাক করতে এসেছিস? বেরো এখান থেকে, তুমি চলো ভেতরে, আরে, কি চলো। করছো? ওর কথাটা তো শোনো তুমি। আরে, বেরো আবার এখান কি থেকে। করে করতে পারো? হ্যালো। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে, খুব মিস করছি তোমায়। আমিও তোমাকে খুব মিস করছি জানো। তুমি জানো, তুমি যখন আমার বাড়িতে এসেছিলে আজকে আমার ইচ্ছা করছিল তোমাকে জড়িয়ে ধরি আমি, কিন্তু উপায় ছিল না। তো এখন ইচ্ছে পূরণ করো। কিভাবে? অফিসের পার্টিতে চলে এসো, ওখানেই দেখা হবে। বর্ষা আমাকে যেতে দেবে না ওখানে। একটা কাজ করতে পারি, ও ঘুমোলে আসতে পারি আমি। আই লাভ ইউ যোগেশ। আই লাভ ইউ টু। আমি এটা বুঝতে পারছি না, তুই কি দেখলি এই লোকটার মধ্যে? কোনো মতে দুবেলা সংসারটা চালাতে পারে এই লোকটা। তুমি সব সময় এই একই কথা বলে বারবার ওকে ছোট করে নিজেই নিজের থেকে দূরে করে দিয়েছো ওকে, বোঝো তুমি? কি জানিস তো, তোর কাছে টাকা আছে, তাই তোর এই সব কথাগুলো খুব ভালো লাগে। আমাকে জিজ্ঞেস কর আমার কি অবস্থা। না ভালো খাবার, না ভালো ড্রেস, না সুখ, কিচ্ছু দেয়নি এই লোকটা আমায়। আমার মতে তো ভীষণ ভালো। ওকে বাজারে বিক্রি করতে গেলে 2 টাকার বেশি কেউ দেবে না। এটা তোমার চিন্তা ভাবনা বর্ষা, তুমি কখনো ওকে সম্মান করনি। তোমার ভাবনার চেয়ে ও কিন্তু অনেক ওপরে। কতটা উপরে? 10 লাখ, 20 লাখ? তার চেয়েও অনেক বেশি, কোটিতে একজনও। কোটি টাকা? তুই ওকে কিনবি নাকি কোটি টাকায়? হ্যাঁ, আমি কিনবো। বিক্রি করবে তুমি? কেন ঠাট্টা করছিস? আমি মজা করছি না, আমি তোমার স্বামীকে 5 কোটি টাকায় কিনবো। কি বললি তুই? 5 কোটি? সত্যি? মাথা খারাপ হয়ে গেছে তোমাদের? কি সব কথা বলছো তোমরা? আর ইউ সিরিয়াস? আমি রাজি। আমি আমার স্বামী বিক্রি করলাম তোকে পুরো 5 কোটি টাকায়। বর্ষা, মঙ্গলসূত্র। টাকা পাঠিয়ে দিস পুরো 5 কোটি। যোগেশ, আই লাভ ইউ যোগেশ।
এসো এসো এসো। এই লোকটা আবার এখানে এসেছে। আমি তোমাকে বলেছিলাম না এই লোকটাকে এই বাড়িতে আর দেখতে চাই না আমি। যতীন, এভাবে কথা বলিস না ওর সঙ্গে। ও এখন তোর বাবা। আমি ওকে 5 কোটি টাকা দিয়ে কিনে। কি? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এভাবে কথা বলে কেউ মায়ের সঙ্গে? তাহলে আর কিভাবে বলবো? সব টাকা তুমি এই লোকটাকে কিনতে খরচা করে দিয়েছো। তুমি একবারও ভেবে দেখলে না যে আমার ভবিষ্যৎটা কি হবে? যতীন, বাকি সব টাকাই তো তোরই অধিকার। আমি তোর পড়াশোনা বা কিছুতেই কোনো খামতি হতে দেব না, সত্যি বলছি। আরে কিসের অধিকার মা? সব টাকা তুমি এই লোকটাকে কিনতে খরচা করে দিয়েছো। যতীন, আমার কথা শোন। তুই চুপ করে থাক। আমার আর আমার মায়ের মাঝখানে একদম কথা বলবি না। যতীন, এভাবে কথা বলবি না। তাহলে আর কিভাবে কথা বলবো আমি? এখনো পর্যন্ত ওর গায়ে হাত তুলিনি। আমার তো মনে হচ্ছে গলাটা ধরে টিপে দিও ওর। যতীন, লোকে কি ভাববে? সবাই কত নিন্দে করবে। সবকিছু এই লোকটার জন্য হচ্ছে। যতীন, যতীন, কি করছিস? কি ছাড়, ছাড়। যতীন, এটা তুমি কি করলে বলো তো? তোমার ওকে ভালো করে বোঝানো উচিত ছিল। বোঝাবো আমি যোগেশ, ঠিক বোঝাবো। ও আমারই ছেলে, আমি চিনি ওকে। কয়েকদিন রাগ করে থাকবে, তারপর ঠিক আসবে। তখন বুঝিয়ে দেব যে আমি ভালো শুধু তোমাকেই বাসি। আমিও কতদিন এই সময়টার জন্য প্রতীক্ষা করেছিলাম। সমাজের প্রতিটা বন্ধন আমি ছিন্ন করেছি আজকে। আমাদের এক হওয়া থেকে না পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। হ্যাঁ যোগেশ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু যোগেশ। গুড নাইট। গুড নাইট। সুইট ড্রিমস। যতীন, হ্যালো, পুলিশ স্টেশন। এটা তো হওয়ারই ছিল। তুমি এত স্বার্থপর হয়ে গেলে যে মেয়েদের আর বউয়ের কথা ভুলেই গেলে। এটা তোমার শাস্তি, তোমার কর্মের শাস্তি। আমি আমার কর্মের শাস্তি পেয়েছি। স্বার্থপর। তাহলে তুমি কি বলবে তুমি নিজেকে? যে নিজের স্বামীকে অন্য একটা মহিলার কাছে বিক্রি করেছিল, কি বলবে তুমি নিজেকে? তুমি জীবনে শুধুমাত্র টাকা চাও। টাকা ছাড়া কোনো রকম ভালোবাসা, কোনো কিছুর মূল্য নেই তোমার কাছে। সেই কারণেই আমি তোমার থেকে দূরে গেছিলাম। ও আমাকে সেই সম্মান, সেই ভালোবাসাটা দিয়েছিল যেটা তোমার দেওয়া উচিত ছিল। কিন্তু তার জন্য কখনো টাকা চাইনি আমার কাছে, কখনো কিচ্ছু চাইনি। তুমি চিন্তা করো না, তোমার কাছে আমি ফিরে আসবো না কখনো। শুধু এটুকুই অনুরোধ যে আমার জীবনে কখনো আর ফিরে এসো না। যাও। আমরা প্রয়োজনীয় জিনিসের কেনাবেচা তো আমরা দেখেছি আর আমরা করেওছি, কিন্তু একজন মানুষের কেনাবেচা, এটা তো আমরা প্রথমবার শুনছি। সেটাও একজন স্ত্রীর দ্বারা নিজের স্বামীর। নিজের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য বর্ষা নিজের স্বামীকে বেচে দিল। বর্ষার সঙ্গে সঙ্গে এই অপরাধে সরাও সম্পূর্ণভাবে দোষী ছিল। একজন স্বামীকে বিক্রি করেছে আর অন্যজন তাকে কিনেছে 5 কোটি টাকা দিয়ে।
যতীনের ব্যাপারে সরা একবারের জন্য ভাবেনি, আর এই স্বার্থপরতার মূল্য যোগেশকে দিতে হয়েছিল। কেউ কি করে এটা ভাবতে পারে নিজের স্বামীকে বিক্রি করার কথা, আর দ্বিতীয় জন এটা কি করে ভাবতে পারে অন্য কারো স্বামীকে কেনার কথা? এই অপরাধকে আটকানো যেত যদি বর্ষা এবং সরা বুদ্ধি বিবেচনার সঙ্গে এই সমস্যার সমাধান করতে চাইতো। তাহলে এরই সঙ্গে আমি সুধা চন্দ্রন এখন বিদায় নিচ্ছি। একটা নতুন কাহিনী নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সুরক্ষিত থাকুন, অ্যালার্ট থাকুন আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।